নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধহয়। কলমে দেবিকা সাহা। বধুয়া আমার চোখে জল এনেছে বিনা কারণে। না, চোখের জলের কারণ হয় বই কি? সৌম্যর হঠাৎ করে আসা ফোনে রিংটোন এরকম বিনা কারণে অজুহাত দিল। আদৌ তো চোখের জলের কারণ আছে, হয়তো সেটা সিলেবাসের অন্তর্গত নয়, বরং একদম নিজের মতো, সিলেবাসহীন, নিয়মহীন। ফোনের আওয়াজে সৌম্য আর ঋদ্ধি দুজনেই নিজেদের জায়গা থেকে একটু সরে দাঁড়ালো। সৌম্য এখনও ঋদ্ধির চোখের দিকে তাকিয়ে, তবে ঋদ্ধি আর পারল না ওই গভীর কালো চোখের গহীন দৃষ্টির দিকে তাকিয়ে থাকতে। তৎক্ষণাৎ উল্টো দিকে ফিরে গেল মেয়েটা। খানিকটা জোর করে, আপাতত খানিকটা দেখনদারি হিসাবে নিজের কাজ, বাকি কাজগুলো শুরু করলো। ওর এরকম ছেলে মানুষই দেখে একটু হেসে ওখান থেকে বেরিয়ে গেল সৌম্য। হ্যালো। হ্যাঁ দাদা ভাই, কতক্ষণ ধরে আমি গেটে দাঁড়িয়ে বেল বাজাচ্ছি জানিস তুই? ফোনও মনে হয় এই নিয়ে 3 থেকে 4 বার করা হয়ে গেছে। কী রে, কী করছিস তুই? ঘুমোচ্ছিস নাকি? তুই কোথায়? তুই এখানে এসছিস? না রে, আমি তো ঘুমের ঘোরে স্বপ্ন দেখতে দেখতে তোর সঙ্গে কথা বলছি। তাড়াতাড়ি দরজাটা খোলার কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলতো? হ্যাঁ, যাচ্ছি। কথাটা বলেই ফোনটা কেটে দিল সৌম্য। তারপর একবার রান্নাঘরের দিকে চোখ যেতেই দেখল সেখানে একজন অধিক থেকে অধিকতর মনোযোগ দিয়ে খুন্তি নাড়ছে। বুঝলাম, রান্নাটা আজকে স্বাদে ভরপুর হতে পারত। আচ্ছা, তিন্নি কি জানে আজ এখানে তার বন্ধু এসেছে? অবশ্য জানবে না কেন, 2 বন্ধুরই তো হয়তো প্ল্যান এটা। কথাগুলো ভেবে নিয়ে দরজাটার দিকে এগিয়ে গেল সৌম্য। দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা ছোটোখাটো ঝড়ের মতো চোখের পলকে ঘরের ভিতর ঢুকে পড়ল তিনি। উফ দাদা ভাই, কী যে করিস না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার তো পা ব্যথা হয়ে গেল। আচ্ছা শোন, মা বাবা আজকে অংশু আর মিষ্টিকে নিয়ে বেরিয়েছে ওই যে সুলেখা মাসিমণি আছে না? আরে মায়ের ছোটোবেলার বন্ধু, ওনার বাড়িতে মা বাবার নিমন্ত্রণ, তাই তারা তাদের নাতি নাতনিকেও নিজেদের সঙ্গে করে নিয়ে গেছেন। একদিকে ভালোই হয়েছে, আর এদিকে অনিও বাড়ি নেই। সকাল থেকে একটু বোর বোর লাগছিল, তাই ভাবলাম তোর এখানে চলে আসি। 2 ভাই বোন বেশ একসঙ্গে সারাটা দিন কাটবো। কতদিন আমরা এভাবে একসাথে থাকিনি বল? দেখবি আজকে না ভীষণ মজা হবে, কী রে, তাই না বল? এক নিঃশ্বাসে কথাগুলো বলে এবার একটু থামলো তিনি। তারপর আবার নিজের দাদাভাইয়ের উদ্দেশ্যে কিছু একটা বলতে গিয়ে ওর চোখ পড়ল রান্নাঘরের দিকে। সেখানে যথারীতি ঋদ্ধিকে নিজের রান্নাবান্না নিয়ে এতটাই মগ্ন যেদিকে তিন্নি এসেছে সেটা সে খেয়ালই করেনি। ওদিকে ঋদ্ধিকে এভাবে অপ্রত্যাশিতভাবে এখানে দেখে তিন্নির চোখ দুটো একেবারে কলকল হয়ে গেছে। ঋদ্ধি, তুই এখানে? অজান্তেই মুখ থেকে কথাটা বেরিয়ে গেল তিন্নির। খুব কনসেন্ট্রেশনের মাঝে এরকম একটা প্রশ্ন আসায় রান্নার দিক থেকে খানিকটা মনোনিবেশ ক্ষুণ্ণ হলো ঋদ্ধি। তবে ওর কিছু বলার আগেই তিনি আবার বলতে শুরু করলো, দাদা ভাই, আমি তো সারপ্রাইজ দিতে এখানে এসেছিলাম, কিন্তু এখানে এসে তো আমি নিজেই তো সারপ্রাইজড হয়ে গেলাম। আহা, আমি কি দেখছি দেখেও চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে। ঋদ্ধি এখানেও এইভাবে? এই যে ম্যাডাম, ক্যারি অন। এভাবে সামলে রাখিস নিজের সংসারকে, আর হ্যাঁ, নিজের মানুষটাকেও। আমি বাবার কাবামে হাড্ডি হব না, আমি চললাম। শেষের কথা দুটো বলার সময় তিন্নির চোখে মুখে যে হাসির চিহ্ন ছিল সেটা ঋদ্ধি বা সৌম্য কারোরই চোখ এড়ায়নি। আরে তিনি, দাঁড়িয়ে যা, কোথায় যাচ্ছিস তুই? আরে শোন না। তিন্নিকে চলে যেতে দেখে রান্নাঘর থেকে এক প্রকার ছুটে এসে কথাগুলো বলতে বলতে তিন্নির পিছন পিছন যাচ্ছিল ঋদ্ধি। কিন্তু ততক্ষণে তিন্নি আর ঘুরে দাঁড়ায়নি, দরজার দিকে অনেকটাই প্রায় এগিয়ে গেছে। আরে শোন তো। কথাটা বলতে বলতে ছুটতে থাকলো, একটা হ্যাচকা টানে ঋদ্ধির কথা বা এগিয়ে চলা দুটোই স্তম্ভিত হয়ে গেল। পিছন ঘুরে দেখলো আবার ওই স্থির দুটো চোখ গভীর দৃষ্টি ওকে পর্যবেক্ষণে ব্যস্ত। শুনলি না বনু কি বলে গেল? একটা প্রশ্নসূচক দৃষ্টি প্রত্যুত্তর হিসেবে সৌম্যর চোখে এলে ঠোঁটের কোনো একটা আলতো হাসির রেখা গেল ছেলেটার। সামলে রাখতে বলে গেল যে আমাকে, পারবি না আমায় সামলে রাখতে? ঋদ্ধিকে চুপচাপ থাকতে দেখে সোমা আবার প্রশ্নটা করলো, কি রে, চুপ কেন? খুব কঠিন প্রশ্ন করে ফেললাম কি? ঋদ্ধি এখনও চুপ। এই মানুষটার কাছ থেকে এরকম একটা প্রশ্ন শুনবে সেটা ঋদ্ধির কল্পনার বাইরেই ছিল, তাই কি বলবে সেটা ঠিক গুছিয়ে উঠতে পারছে না মেয়েটা। উত্তরটার অপেক্ষায় রইল। কথাটা বলে আর এক মুহূর্তও অপেক্ষা করল না সৌম্য। ঋদ্ধির চোখে তখন রঙিন স্বপ্নের আবরণে ঘিরে থাকা অতীত।
যেদিন ঋদ্ধি স্বপ্ন দেখেছিল আর সেই স্বপ্নটা সত্যিও হচ্ছিল, কিন্তু হলো না। সত্যি হতে হতেও থেমে গেল, যেন একটা ঝড় শেষ করে দিল ওর সব স্বপ্নকে, এমনকি ওর অস্তিত্বটাকেও। না, ভাবতে পারল না ঋদ্ধি। ভাবনাগুলো তালগোল পাকিয়ে এক প্রকার অন্ধকার হয়ে চোখের সামনে ধরা দিচ্ছে। না, অনেক হয়েছে। তবে এবার সময় হয়েছে আমার দুঃস্বপ্নগুলোকে একপাশে সরিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, একটু নিজেকে নিয়ে ভাবা। আজ প্রায় 2 দিন হলো ঋদ্ধির সঙ্গে তেমনভাবে কথা হয়নি জিতের সাথে। ঋদ্ধি তো জানে ওর সঙ্গে একটু কথা না বলতে পারলে দিনটা কাটতেই চায় না আমার। ওর একটা কথা, জিত বলে একবার ডাকা, আমার একটু খোঁজ নেওয়া, এগুলো আমার উপর কতটা এফেক্ট করে। এগুলো তো আমার রোজের দিনের ভালো থাকার চাবিকাঠি। এগুলো জেনেও কি করে পারছে সে আমার সঙ্গে না কথা বলে থাকতে। মানছি আমার কিছু ভুল হয়েছে, সৌম্যদার সঙ্গে ডিরেক্টলি ওভাবে কথা বলাটা আমার উচিত হয়নি, কিন্তু আমি তো ওর ভালোর জন্য এগুলো করলাম। আরে রিদ্ধি, আর কতবার বোঝালে তুই বুঝবি বলতো? এই মানুষটা তোর জীবনে একটা অভিশাপ ছাড়া কিছুই না। ও কখনো তোকে ভালো থাকতে দেবে না। ব্যালকনির পাশে থাকা চেয়ারটাতে বসে বসে কথাগুলো ভাবছে জিৎ। পাশে রাখা কফির কাপটার থেকে ভেসে ওঠা ধোয়া গরম কফির অস্তিত্ব জানান দিয়ে যাচ্ছে, যদিও সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই। সে এখন নিজস্ব চিন্তায় গভীরতা নিয়ে ব্যস্ত। টুকরো হাওয়া বলল উড়ে এসে, জীবন এখন হাওয়ার সাথে ভেসে। কফির কাপে শুরু হওয়ার দিন আদতেই সেই সাদামাটা, পুরোটাই বেরঙিন বেরঙিন। একটা অদম্য ইচ্ছে আর পুরোটা অপ্রাপ্তির গল্প নিয়ে দিনটা শুরু আর শেষ। কথায় বলে না, ইচ্ছে থাকলেই উপায় হয়, অথবা আমরা নাকি যা চাই ভগবান কোনো না কোনোভাবে সেটা আমাদের পাইয়েই দেন। তাহলে আমার ক্ষেত্রে জীবনের এই বিশাল বড় নিয়মের হঠাৎ ছন্দপতন কেন? প্রেম কি আদতেই সব থেকে বড় সত্যি? ভালোবাসার ওপরে নাকি কিছুই নেই, ভালোবাসা দিয়ে নাকি সব জয় করা যায়, সব নাকি সব কিছু পরিবর্তন করতে বাধ্য। তাহলে এতগুলো বছরেও আমার প্রতি তোর মনোভাবের কোনো পরিবর্তন কেন হলো না ঋদ্ধি? তোর মনের কথাও কি আমার জন্য কোনো ভালোবাসা নেই? তুই কি আজও সময় দেখে? না না, এসব কি ভাবছি আমি? এটা তো হতে পারে না। জীবন এত নিষ্ঠুর হতে পারে না আমার জন্য। নিজের অবচেতন মনে আসা কথাগুলোকে এক প্রকার জোর করেই ধমক দিয়ে অহেতুক ভাবনার সমুদ্র থেকে বেশ খানিকটা জোর করেই বেরিয়ে এলো জিৎ। ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে, ভালো রেখে ভালোবাসায় বেঁধেছে যাকে। হ্যাঁ, ভালোবাসি তোকে, নিজের থেকেও 1000 গুণ বেশি ভালোবাসি তোকে ঋদ্ধি। আর এবার আমি তোকে এটা নিজের মুখে বলবো। আমি জানি আমার মুখ থেকে এই কথাটা শুনে তুই কিছুতেই মুখ ঘুরিয়ে থাকতে পারবি না। এতটুকু আমি আমার ঋদ্ধিকে চিনি। কথাগুলো ভাবতে ভাবতে স্টাডি টেবিলের উপরে রাখা ঋদ্ধির হাসি মুখের ছবিটা দেখে একটু মিষ্টি করে হাসলো জিৎ। ওয়েট ঋদ্ধি ম্যাডাম, আপনার জিৎ আপনার কাছেই আসছে খুব তাড়াতাড়ি। তোর এতটাও কাছে থেকেও একবারের জন্য তোর সঙ্গে কথা হবে না জিৎ? একবার তোর সামনে গিয়ে দাঁড়াতেও পারবো না? আরে এক্সপেকটেশন সবার জীবনে থাকে না। বলা বাহুল্য, চলার পথে জীবন এমন চোরাবালি তৈরি করে রাখে যে কারোর জন্য, যেখানে এক্সপেকটেশন আর কি নিজেই পথ হারিয়ে ফেলে। তো অবশ্য এক্সপেকটেশন রাখার থেকে ঢের ভালো। হারিয়ে ফেলার ভয় নেই, হারিয়ে যাওয়ারও ভয় নেই, হেরে যাওয়ারও ভয় নেই। তবে ভয় আছে পিছিয়ে যাওয়ার, থমকে যাওয়ার। আমারও তেমনি তোর থেকে কিছু পাওয়ারও নেই রে। কিছু বলার নেই, না আছে কিছু শোনার, শুধু আছে তোকে 2 চোখ ভরে দেখার ইচ্ছা, বন্ধুত্বটুকু নিয়ে বাঁচতে যাওয়া। কথাগুলো ভাবতে ভাবতে চশমার কাচটা কেমন যেন ঝাপসা হয়ে উঠল মেয়েটার। কিছু চোখের জলের সাক্ষী রাখতে নেই। এটা খানিকটা এরকমই। আজ সকালটা বেশ মিষ্টি। ঘুম ঘুম চোখে আরও একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখল ঋদ্ধি। ঘড়ির কাঁটায় সকাল 6টা। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা ঋদ্ধির স্বভাব, তবে আজকের ব্যাপারটা অন্য দিনের থেকে আলাদা। আজকে বেশ কিছু প্ল্যান আছে মেয়েটার। প্রথমে একবার স্টুডিওতে যেতে হবে, সেখান থেকে রেকর্ডিং শেষ করে একটু তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে। আজ কারোর জন্মদিন, আর আজকের দিনটা তার জন্য খুব খুব স্পেশাল তো করতেই হবে। তোমার চোখের দোদুল্যমান স্বপ্ন নিয়ে বোনা তাঁতের ঘরে নকশা আঁকা তোমার থেকেই শোনা। আবির্ভাবী আবাহনে আলোড়নে অনুরাগের সুর, একতারাতে এলোথেলো সুরে এলোপাথারি রুদ্ধ। আরও একটা চিরকুট, আরও একটা স্বীকারোক্তি সৌম্যর তরফ থেকে ঋদ্ধির জন্য।
প্রত্যেক বছরের মতো এবারেও আমার জন্মদিনে আমার তরফ থেকে তোর জন্য এই উপহারটা সাক্ষী রইল আমার এই ডায়েরির পাতাটায়। স্টুডিও পাড়ায় আজকে বেশ একটু তাড়াতাড়ি পৌঁছে গেছে ঋদ্ধি। এতটা সকালে না এলেই হতো। চারদিকটা এত শুনশান দেখে নিজের মনে কথাটা বলে উঠল মেয়েটা। কী করা যায় মনে হতেই রাস্তার পাশে চায়ের দোকান থেকে একটা চা আর বিস্কুট নিল। দাদা, চাটা কিন্তু মাটির ভাঁড়ে দেবেন, আনমনি কথাটা বলে উঠল ঋদ্ধি। এটা ঋদ্ধির বরাবরের অভ্যাস। মাটির ভাঁড়ে চা খাওয়াটা ভীষণ প্রিয় ওর কাছে। আর এই মাটির ভাঁড়ে চা খাইয়েই সৌম্যকে প্রথম নিজের মনের কথাটা বলেছিল। সেদিনটার কথা আজও মনে পড়ে। কলেজ থেকে ফেরার পথে হঠাৎ করে বাস স্ট্যান্ড থেকে ঋদ্ধিকে নিজের বাইকে তুলে নিয়েছিল ছেলেটা। তিন্নিকে অবাক করে দিয়ে বলেছিল, সারাদিন বন্ধুর সঙ্গে আঠার মতো লেগে থাকাটা বন্ধ কর, বাসে করে বাড়ি চল। আমি তোর বন্ধুকে ঠিক সময় মতো পৌঁছে দেবো। এই আকস্মিক ঘটনায় তিন্নি আর ঋদ্ধি যে শুধু অবাক হয়েছিল তাই নয়, দুজনের মুখটা একেবারে হাড়ির মতো হা হয়ে গিয়েছিল। তারপর ঋদ্ধিকে নিয়ে হাইওয়ে ধরে বেশ কতটা দূরে লং ড্রাইভে গিয়েছিল সৌম্য। রাস্তার পাশে একটা চায়ের দোকানে বাইকটা দাঁড় করিয়ে দুটো মাটির ভাঁড়ে চা অর্ডার করেছিল ছেলেটা। আমি যে মাটির ভাঁড়ে চা খেতে পছন্দ করি সেটা তুমি খেয়াল করেছো? এই প্রশ্নটা উত্তর হিসাবে সেদিন শুধু আলতো হেসেছিল ছেলেটা। তারপর একটি মাটির ভাঁড় ঋদ্ধির হাতে দিয়ে বলেছিল, তোর ছোট ছোট লুকিয়ে রাখা ভালোবাসাগুলোকে লুকিয়ে দেখতেই ভালোবাসতে চাই, আর তোর একান্ত নিজস্ব চাওয়া পাওয়াগুলোর খেয়াল রাখতে চাই। অধিকার দিবি? সেদিন শুধু ড্যাব ড্যাব করে সৌম্যর দিকে তাকিয়েছিল ঋদ্ধি, আর ওর হাতে থাকা ভাঁড়টার থেকে ধোয়া ওঠা চাটা একটা নিষ্পলক সৌন্দর্যকে ব্যাখ্যা করেছিল। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।